হ্যালো, সবাই কেমন আছেন? আমি উজ্জ্বল গুপ্ত। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে প্রোনাউন দেখাতে চাচ্ছি। লেসন হচ্ছে প্রোনাউন। প্রথমে আসি ডেফিনিশনে। আচ্ছা, প্রোনাউনের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। আমরা যদি সবসময় নাউনকে একইভাবে ব্যবহার করতে থাকি কতগুলো সেন্টেন্স, এটা আসলে কি হয়, শুনতে খারাপ দেখে। যেমন রহিম ভালো ছেলে, রহিম প্রতিদিন স্কুলে যায়, রহিম একজন ছাত্র। এই যে সবসময় রহিম ব্যবহার করাটা আসলে খারাপ শোনায়। এই কারণে আমরা রহিমের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটাকে বলা হবে কি, প্রোনাউন। যেমন রহিম ভালো ছেলে, রহিম প্রতিদিন স্কুলে যায়। এখানে রহিম ব্যবহার না করে যদি বলি রহিম ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। এই যে সে ব্যবহার করলাম কার পরিবর্তে, নাউনের পরিবর্তে। সো এখানে সেটাকে বলা হবে কি, প্রোনাউন। বাংলায় যাকে বলি আমরা সর্বনাম, তাই না? তাহলে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। এই প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা হয়। প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। আচ্ছা দেখেন, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। জায়গা নাই তাই এই পাশে লিখছি 8 নম্বরটা কি, রেসিপ্রোকাল প্রোনাউন। এখানে এই 8 প্রকারের প্রোনাউন আমাদের সেন্টেন্সে কিভাবে আমরা ব্যবহার করি আমি আজকে সেটা দেখাতে যাচ্ছি। আচ্ছা আসি প্রথম পার্সোনাল প্রোনাউন। এখানে দেখেন সাবজেক্টিভ প্লাস অবজেক্টিভ লিখছি, আরেকটা লেখা উচিত ছিল, যদিও আমি পরে এখানে দেখিয়েছি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউন। এই পার্সোনালের ভিতর সাবজেক্টিভ আছে, অবজেক্টিভ আছে, আরও কি আছে, আর একটা পজেসিভ। যাই হোক সেটা পরে, প্রথম আসি পার্সোনাল প্রোনাউন, তাই না? এই পার্সোনাল প্রোনাউনগুলো হচ্ছে দিয়ে কি বোঝাচ্ছি দেখেন, সবগুলোই কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে প্রোনাউনগুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় সেইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই, মি, মাই, উই, আজ, আওয়ার, দেয়ার, তাই না, দে, দেম। এইগুলো কি সবগুলো আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি। এই প্রোনাউনগুলোকে বলা হচ্ছে কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় মনে রাখবেন সেলফ যুক্ত, এসিএলএফ, সেলফ, এসিএলএফ সেলফ থাকবে, বা ভিইএস। আমরা জানি প্লুরাল করতে হলে এফ থাকলে এফ এর পরিবর্তে কি হয়, এফ বা এপি পরিবর্তে ভিইএস হয়, তাই না? তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে এইচইএলএফ হবে, আর প্লুরালের ক্ষেত্রে কি হবে, ভিইএস। ঠিক আছে? যেমন দেখেন তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনগুলো, মাই সেলফ, আওয়ার সেলফ, ইট সেলফ, হার সেলফ, দেম সেলফস। ঠিক আছে? প্লুরাল হইলে দেম, তাদের, তাই না, একের অধিক, তখন কি হবে, দেম সেলফস। ইউর সেলফ, ইউর সেলফস, ইউরের কিন্তু দুইটাই, মানে সিঙ্গুলার প্লুরাল দুইটাই করা যায়, এই কারণে ইউর সেলফ এবং ইউর সেলফস। তারপরে দাই সেলফ, আর একটা আছে কি, দাই সেলফ। আর ইট সেলফ আছে। দাই সেলফ আমরা জানি যে সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে, তাই না? মহাজ্ঞানী সক্রেটিসের বিখ্যাত উক্তিটা কি, নো দাই সেলফ। আচ্ছা, এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ মিনস হচ্ছে নির্দেশক। যে প্রোনাউনগুলো আমরা নির্দেশ করি, যেমন এই কলমটি, এই মার্কারটি, তাই না, দিস, দোজ, দ্যাট, এইগুলো। তারপর আছে কি আছে, ইটস, হোম, মাস, এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেট, মানে যেগুলো, যে প্রোনাউনগুলো দিয়ে আলটিমেটলি আমরা কি করি, নির্দেশ করি, নির্দেশ বোঝাই। আর ইনডেফিনাইট প্রোনাউন হচ্ছে কি, ইনডেফিনাইট মানে কি, অনির্দিষ্ট। নির্দেশই বোঝায় কিন্তু এটা কি হবে, অনির্দিষ্ট। যেমন ওয়ান, এনি, সাম, মেনি, অল, নান, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান, সামান, এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনাইট প্রোনাউন। আচ্ছা এরপর আসি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ তো আমরা সবাই জানি, প্রশ্নবোধক, যে ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্নবোধক করা হয়, তাই না? যেমন হচ্ছে কি আছে, হট, হুইজ, হোম, হু। জায়গা নেই তাই আমি লিখি নাই, এগুলো সবাই জানা আছে, এর জন্য এটা একটু কম লিখছি আমি। আর রিলেটিভ আর ইন্টারোগেটিভ প্রায় একই, কিন্তু এদের ফাংশনটা কি আলাদা। হট যদি প্রশ্ন করার ক্ষেত্রে বোঝায় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, বাট যদি রিলেটিভ প্রোনাউন বোঝায়, তাই না, বাক্যে কোনো সম্পর্ক বোঝায়, তখন হচ্ছে কি হবে, দুটা ক্লজকে যখন সংযুক্ত করা হবে এইগুলো দ্বারা, তখন হবে সেটা কি, রিলেটিভ প্রোনাউন। হট, হুইজ, হুম, হুজ, দ্যাট, হট এভার, হুইজ এভার, এইগুলো হবে আমাদের রিলেটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কি, ডিস্ট্রিবিউট মানে কি, বন্টন করা, তাই না? যেমন হচ্ছে ইজ, আইদার, নাইদার,
মানে নাইদার দিয়ে কি বোঝায়, কেউই না, তাই না? আইদার হচ্ছে কি কেউ একজন, দুইজনের ভিতর কেউ একজন, এরকম। ইজ হচ্ছে কি প্রত্যেকে, বন্টন। এইগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর লাস্ট হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। আলটিমেটলি দুইটা ব্যবহার করা, ইজ আদার আর হচ্ছে অন অ্যানাদার। এই দুইটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকারের প্রোনাউন আছে। এখন তার ভিতর এই যে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতেছি আমরা, এই পার্সোনাল প্রোনাউন আমরা আজকে আমি দেখাতে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আরেকটা কই, তারপরে আসি রিলেটিভ প্রোনাউন, আর এর সঙ্গে এই প্রোনাউনের কিছু ব্যবহার দেখাতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখেছি রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে একটু লিখছি অ্যান্ড দ্য ইমফ্যাটিক প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোকে ইমফ্যাটিক প্রোনাউনও বলা হয় যদি এই প্রোনাউনগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে, তখন সেটা কি হবে, ইমফ্যাটিক প্রোনাউন বলা হবে, ঠিক আছে? কি বলছি, যে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যদি কোনো নাউনের পূর্বে ব্যবহার করা হয়, তখন সেটা কি হবে, এটা ইমফ্যাটিক প্রোনাউন বলা হয়, ঠিক আছে? তাহলে আসি আমরা রিলেটিভ প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউন। দেখেন পার্সোনাল প্রোনাউনে আমি অনেকগুলো লিখছি। এইবার পার্সোনাল প্রোনাউনকে, এই প্রত্যেকটাই কিন্তু পার্সোনাল প্রোনাউন, আমি এই জায়গায় যেগুলো লিখছি সবগুলোই পার্সোনাল প্রোনাউনেরই একটা পার্ট, ঠিক আছে? দেখেন এখানে সাবজেক্টিভ প্রোনাউন, যেটাকে আমরা নমিনেটিভ কেস বলি, সেইগুলাই, তাই না? মানে যে প্রোনাউনগুলো আমরা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, সেগুলো কি হবে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। দ্যাট মিনস আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। এই প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাই সাবজেক্টিভ প্রোনাউন। সেকেন্ড, অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউনগুলো কি হবে, যেগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল। আরেকটা আছে পজেসিভ প্রোনাউন, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এইগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ শব্দের অর্থ হচ্ছে মালিকানা বা অধিকার, ঠিক আছে? পজেসিভ প্রোনাউন। আচ্ছা, এইটা দিয়ে আমরা শুরু করবো আজকে। তারপরে দেখি আরেকটা লিখছি, এটা কিন্তু আসলে প্রোনাউন নয়, পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা কিন্তু কি নয়, প্রোনাউন নয়, তারপর এটা লিখছি। দেখেন এই প্রোনাউনগুলোর সঙ্গেই কিন্তু এগুলো কি আছে, রিলেটেড। মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস, তাই না? এইগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন, সরি পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা আসি, আজকে প্রথমেই আসি, দেখেন এই পজেসিভ প্রোনাউনটাই আমরা প্রথমে শিখি। এই পজেসিভ প্রোনাউনটাই প্রথমে শিখব। দেখেন পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এগুলো কিন্তু প্রোনাউন, তবে বাক্যে ব্যবহার ভেদে কিন্তু এগুলো কি হবে, অ্যাডজেক্টিভ হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ, তাই না? আমরা জানি অ্যাডজেক্টিভের ক্লাসে আমি দেখেছিলাম যে অ্যাডজেক্টিভ কাকে নির্দেশ করে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। তাহলে এইগুলো যদি কোনো নাউনকে মডিফাই করে, তাহলে সে কি হবে, তখন আমাদের কোশ্চেনে থাকবে কি, যে এরকম যদি আমি লিখি সাপোজ যে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, তাই না? এখানে দেখেন দিস ইজ মাই পেন, এখানে আপনার এই জায়গায় মার্ক করা থাকবে, বলবে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ অবলিক দিয়ে অ্যান থাকবে, তাই না? এই আন্ডারলাইন্ড ওয়ার্ডটা আমাদের কি হবে, অপশনে থাকবে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, যাই থাকুক। এখন আমাদের কি করতে হবে, প্রথমেই দেখলে মনে হবে মাই তো নাউনের পরিবর্তে ব্যবহার করা, সো মাই ইজ এ প্রোনাউন। এইটা হবে তখন রং আনসার, তাই না? কারণ এই মাইটা, দিস ইজ মাই পেন, এইটা আমার কলম, এরপরে কি আছে, নাউন আছে, দেখেন। তাহলে নাউনকে কে মডিফাই করলো, মাই, এইটা এই আমার কলম। তাহলে এই নাউনকে মডিফাই করার দরুন এই মাইটা কি হবে, এখানে অ্যাডজেক্টিভ হবে। কি অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ থাকতেও পারে অপশানে, নাও থাকতে পারে, বাট অ্যাডজেক্টিভ থাকবে, তখন কি করতে হবে, আপনার অ্যাডজেক্টিভকে মার্ক করতে হবে, ঠিক আছে? তাহলে পজেসিভ অর্থ কি, পজেসিভ অর্থ হচ্ছে মালিকানা বা অধিকার।
ঠিক আছে? তাহলে এক নাম্বার যে রুলটা শিখবো সেটা হচ্ছে এই পজিটিভ অ্যাডজেক্টিভ রুল অন হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ মনে রাখবেন পজিটিভ অ্যাডজেক্টিভ নাউন এর পূর্বে পজিটিভ নাউনের পূর্বে বসে। ঠিক আছে? ওই যে যেটা দেখাইলাম যে দিস ইজ মাই পেন, এই আমার কলম। এখানে তাহলে এই যে নাউন মাই পেন, পেনটা হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে মাই বসছে, সো মাইটা এখানে কি হবে প্রোনাউন দেবেন না কখনো, এই ভুলটা করবেন না। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভগুলো কার পূর্বে বসবে? নাউনের পূর্বে বসে। দুইটা নাউন পাশাপাশি থাকে না, একটা অবশ্যই কি আসবে এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। এক নম্বর রুল, পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। আমরা পড়ছি কিন্তু প্রোনাউন, কিন্তু আসলাম কোথায়? অ্যাডজেক্টিভে। কারণ কি এই যে কমন ভুলটা আমরা করি সেটার কারণে। এক নম্বর রুল, পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। আচ্ছা, 2 নম্বর রুল দেখেন, রুল নাম্বার 2, রুল 2, যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, তাহলে আমরা জানি জিরান্ডটা ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে, দেন উই ক্যান কল ইট কি নাউন, তাই না? দেখেন যদি এরকম লেখা হয় জিরান্ডের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, জিরান্ডের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, তাই না? যদি বলি এক্সাম্পল দেখেন, এক্সাম্পল হিজ ড্যান্সিং, his dancing rejoices us highly. দেখেন এইখানে হিজটা মার্ক করা থাকবে, আপনাকে বলবে যে আন্ডারলাইন ওয়ার্ডটা কি। আপনি প্রথমেই হিজ দেখে বলবেন কি প্রোনাউন। নো, নেভার, এটা রং আনসার হবে। কারণ এই যে ড্যান্সিংটা কি জিরান্ডের পূর্বে কি বসবে? জিরান্ড যেহেতু একটা নাউন, আমরা শিখেছি কি যে নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে জিরান্ড যেহেতু একটা নাউন, নাউনের পূর্বে কি বসবে? এইটা প্রোনাউন না, এটা হবে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? তাহলে 2 নম্বর রুল কি? জিরান্ডের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। এই ভুলটা করা হয়, এর জন্য এই দুইটা রুল জাস্ট মনে রাখতে হবে কমপ্লিটলি, কারণ এখানে এই কোশ্চেনগুলো থাকে। ঠিক আছে? পরীক্ষায় এই কোশ্চেনগুলো দেয়। তাহলে 2টা রুল শিখলাম, পজিটিভ অ্যাডজেক্টিভের 2টা রুল শিখলাম। একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, আর জিরান্ডের পূর্বে, জিরান্ড যেহেতু নাউন সেহেতু নাউন এর পূর্বেও কি বসবে? পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা, এবার আসেন পজিটিভ অ্যাডজেক্টিভটা মুছে দেয়, কারণ এটা যেহেতু হয়ে গেছে আমাদের। আচ্ছা, এবার আসেন প্রোনাউনের ব্যবহার, বাক্যে আমরা কিভাবে প্রোনাউন ব্যবহার করি। ঠিক আছে? কোন প্রোনাউনগুলো কিভাবে ব্যবহার করি। আচ্ছা, এবার আসেন রুল অন নতুন করে, ওইটা যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ শিখছি, এইবার আসি আমরা প্রোনাউনে। ঠিক আছে? আচ্ছা, প্রথম রুল দেখবেন, বাক্যের সাবজেক্ট হিসাবে কোন প্রোনাউন বসবে? সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ ও অবজেক্ট হিসেবে কোনটা বসবে? অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন বসবে। অবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে কি আসলাম প্রথম, যে যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে কোন প্রোনাউনগুলো ব্যবহার করব আমরা? পার্সোনাল প্রোনাউন, কিন্তু সেটা কোনটা আসবে? আমাদের সাবজেক্টিভ প্রোনাউন, যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সেগুলো। আর অবজেক্ট হিসেবে আসলে সেটা কোন প্রোনাউন হবে? অবজেক্টিভ প্রোনাউন এইগুলা, সেগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউন। আমরা প্রথম শিখছি কোনটা? পার্সোনাল প্রোনাউন, তাই না? যেমন একটা এক্সাম্পল লিখি,
সাগর and me are waiting for you. সাগর and me are waiting for you. এখানে দেখেন এই জায়গায় এই বাক্যে সাগর এবং মি, এই বাক্যের কি সাবজেক্ট, সাগর এবং আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাই না? এখানে দেখবেন সাগরটা নাউন, ঠিক আছে, যে প্রোনাউনটা আমি ব্যবহার করছি এটা কোন কেস, সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি না, কিন্তু আমি লিখছি কোনটা, দেখেন প্রথমেই আছে মি, এটা কোন প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। সো এটা কি ঠিক হইলো? তাহলে না, তাহলে এখানে কি হবে, সাগর অ্যান্ড আই হবে, সাগর অ্যান্ড আই, সাগর অ্যান্ড আই আসবে এখানে, তাহলে মি না, এখানে আসবে আই। তাহলে কি বুঝলাম আমরা, যে বাক্যে সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রোনাউন বসবে, ঠিক আছে? তাহলে সাগর অ্যান্ড আই আসবে, এখানে মি দিয়ে থাকবে, মানে সেন্টেন্সটা চাপটা দেওয়া থাকবে, যে বলবে হুইচ অন ইজ কারেক্ট, তাই না, কোনটা কারেক্ট, তখন আপনার সাগর অ্যান্ড মি দেওয়া থাকবে, সাগর অ্যান্ড আই দেওয়া থাকবে, তখন কোনটা দিতে হবে আপনার, সাগর অ্যান্ড আই আর ওয়েটিং ফর ইউ। এবং মনে রাখবেন যে এইগুলোর ক্ষেত্রে যখন এই সাবজেক্টটা একাধিক হবে তখন ভার্বটি অবশ্যই কি আসবে, প্লুরাল হবে, তাই না? প্লুরাল ভার্ব কোনগুলো, আপনার অক্সিলারি ভার্ব যদি এমইজ আর থাকে তাহলে হবে আর, আর পাস্ট টেন্সে যদি ওয়াজ থাকে হবে ওয়ার, ঠিক আছে? আচ্ছা, আর প্লুরাল ভার্বের শেষে এস বা ইয়েস বসে না, মনে রাখবেন, তাই না? আচ্ছা, এবার পরেরটায় আসি, দেখবেন রুল নাম্বার 2। তাহলে প্রথম শিখলাম আমরা কি, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন। যেমন অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন যদি থাকে, আমি যদি বলি আই স হিম, আমি তাকে দেখেছিলাম, এটা কি, হিমটা কোন প্রোনাউন, আই স হিম হবে না হি হবে, আই স অবভিয়াসলি হিম হবে, কারণ হিমটা কোন কেস, হিমটা হচ্ছে অবজেক্টিভ, দেখেন হিমটা হচ্ছে অবজেক্টিভ, যেখানে হি হতে পারবে না, কারণ হি হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি আমরা। ওকে, তাহলে প্রথমটা গেল প্রোনাউনের ব্যবহার, প্রথম শিখলাম কি, যে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন বসবে। এবার পরে রোল নম্বরে আসি, দেখেন প্রিপোজিশন, প্রিপোজিশন জিরান্ড আছে ইনফিনিটিভ, প্রিপোজিশন জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, এদের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। কি বলা হলো, প্রিপোজিশন জিরান্ড এবং ইনফিনিটিভ। আমি ভার্বের ক্লাসটা এখনো নেয়নি, এটা পরবর্তী ক্লাসেই দেব, এই প্রোনাউনের পরেই। জেরান্ড হবে কি, জেরান্ড হবে ভার্ব প্লাস আইএনজি থাকবে, এবং সেটা কিসের কাজ করবে, ফাংশনটা হবে নাউনের। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সেটা হবে ইনফিনিটিভ, তাই না? আচ্ছা, টু থাকবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা কি হবে, ইনফিনিটিভ, তাই না? তাহলে এই প্রিপোজিশন জেরান্ড ইনফিনিটিভ, এদের পরে কি বসবে আপনার, অবজেক্টিভ প্রোনাউন বসে, এদের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এখন অবজেক্টিভ প্রোনাউন কোনগুলো, মি, আজ, ইউ, হিম, হার, দেম, ইট, এগুলো সবই কিন্তু পার্সোনাল প্রোনাউনের অংশ, তাই না? আচ্ছা, এখন তাহলে এক্সাম্পলে আসি, দেখেন প্রথম আসি একটা প্রিপোজিশনে, যদি বলি মাই মাদার looks after my mother looks after me, mine, I, কোনটা হবে এখানে, এখানে কোনটা হবে, দেখেন
আমরা শিখছি যে প্রিপজিশনের পরে কোন প্রোনাউন বসবে, অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ আছে মি, আজ, ইউ। এখানে তাহলে অবজেক্টিভ কোনটা, মি, তাহলে এটাই সঠিক আনসার হবে। মাই মাদার লুকস আফটার, আফটারটা কি এখানে, আফটারটা প্রিপজিশন, ঠিক আছে। এখন এই প্রিপজিশনগুলো আমাদের চিনতে হবে কোনগুলো প্রিপজিশন। যেমন আমি যদি একটা বলি, তাহলে আফটার প্রিপজিশন, প্রিপজিশনের পরে কোন কেস বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে, ঠিক আছে। আচ্ছা আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, দেখেন খেয়াল দিবেন একটু, যদি লিখতাম I like the students like you, I like the student like you, আমি তোমাদের মতো ছাত্রছাত্রীদের পছন্দ করি। এখানে এই যে লাইক একটা ব্যবহার করছি, এই লাইকটা অবভিয়াসলি ভার্ব, মানে আমি পছন্দ করি তোমাদের এই স্টুডেন্টস, তাই না। আই লাইক দ্য স্টুডেন্টস লাইক ইউ, তোমাদের মতো ছাত্রছাত্রীদেরকে কি করি, পছন্দ করি, তাই না। এই জায়গায় যে এই লাইকটা, এটা কিন্তু এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে, প্রিপজিশন, সরি হ্যাঁ প্রিপজিশন, এখানে প্রিপজিশন ব্যবহার করেছে। এবং এই প্রিপজিশনের পরে কি কেস হবে, আমাদের মনে রাখতে হবে অবজেক্টিভ কেস। তাহলে অবজেক্টিভ কেসে দেখেন ইউ আছে, এখানে ইউ ব্যবহার করছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথমটা আসলো কি, প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসবে। আচ্ছা তাহলে লাইক কিন্তু এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা মনে রাখতে হবে, এই কোশ্চেনটা আসে কিন্তু। আচ্ছা এবার আসেন জিরান্ড, জিরান্ডের পরেও অবজেক্টিভ প্রোনাউন বসবে জিরান্ডের পরে, তাই না। আচ্ছা আসি একটা উদাহরণে, আফটার সিলেক্টিং him, his as a captain, the boy feels happy. দেখেন after selecting him oblique his আছে as a captain, the boy feels happy, মানে তাকে ক্যাপ্টেন নির্বাচন করার পর বালকটা সুখী, তাই না। এখন এই জায়গায় হিম হবে না হিজ হবে, সিলেক্টিং এখানে দেখছি, সিলেক্টিংটা কি ভার্ব প্লাস আইন, যেটা জার্ন, তাহলে জার্নের পরে কি আসবে, আমাদের জার্নের পরে হবে অবজেক্টিভ প্রোনাউন। এখানে হিম কি অবজেক্টিভ, ইয়েস হিম অবজেক্টিভ, আর হিজটা কি, হিজটা দেখেন পজিটিভই আছে, তাহলে হিজ হবে না, হবে কোনটা, হিম। তাহলে জার্নের পরে কি আসবে, অবজেক্টিভ প্রোনাউন হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসি ইনফিনিটিভে। ইনফিনিটিভ দেখেন, ইনফিনিটিভ কি ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভের পরে কি হবে, আমাদের অবজেক্টিভ কেস হবে। আচ্ছা ইনফিনিটিভের একটা দেখি, দ্য গার্ল ওয়ান্টস টু মেক মি I happy. The girl wants to make, দেখেন এই যে টু আছে, টু প্লাস ভিয়ন, টু প্লাস ভিয়ন, এটা হবে কি তাহলে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভের কোন কেস হবে আমাদের, আই হবে, মেক আই হ্যাপি না, কি হবে মি, কারণ মি কোন কেস, অবজেক্টিভ প্রোনাউন, এখানে মি অবজেক্টিভ প্রোনাউন। তাহলে ইনফিনিটিভের পরেও অবজেক্টিভ প্রোনাউন হবে, জার্ন্ডের পরেও অবজেক্টিভ প্রোনাউন হবে, প্রিপজিশনের পরেও অবজেক্টিভ প্রোনাউন হবে। এই অবজেক্টিভ প্রোনাউনে এইগুলা মুখস্থ রাখতে হবে, তা না হলে পরীক্ষা হলে আনসার করা যাবে না, কারণ কোনটা কোন প্রোনাউন সেটাই যদি না জানি তাহলে কিভাবে এটা আইডেন্টিফাই করতে পারবো আমরা, তাই না। আচ্ছা যদি আরেকটা বলি,
The boy wants to avoid একটু আলাদা দেয় she her hers. The boy wants to avoid, দেখেন এখানে 2 plus v1 avoid v1, তাই না? বালকটি তাকে কি করতে চেয়েছিল? অ্যাভয়েড করতে, তাই না? অ্যাভয়েড করতে চায়, পাস্ট প্রেজেন্ট টেন্স। তাহলে কি আছে? 2 plus v1 ভার্ব ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে কি হবে? অবজেক্টিভ। তাহলে কি she সাবজেক্টিভ প্রোনাউন, hers পজেসিভ, তাহলে কি হবে? the boy wants to avoid her, তাই না? তাহলে জেরান্ডের পরেও অবজেক্টিভ প্রোনাউন, ইনফিনিটিভের পরেও অবজেক্টিভ প্রোনাউন, প্রিপোজিশনের পরেও কোন প্রোনাউন ব্যবহার হবে? অবজেক্টিভ প্রোনাউন। ওকে, এটা গেল আমাদের এই প্রোনাউনগুলোর ব্যবহার। কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। আরও আছে, দেখেন আমরা এই যে শিখলাম যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, এই প্রিপোজিশনগুলোই আমরা চিনি না। এবার 42তম বিসিএসে আসছে একটা রিগার্ডিং দিয়ে, এবং রিগার্ডিং এর নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, বলছে যে রিগার্ডিংটা কি? এটা কিন্তু প্রিপোজিশন। রিগার্ডিং কি হবে? প্রিপোজিশন। রিগার্ডিং, ফলোইং, বিনিথ, তাই না? আপন, লাইক, আফটার, অ্যাকসেপ্ট, বিটুইন, তারপরে হচ্ছে আপনার বিসাইড, এগুলো কি প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো যদি থাকে তারপরে তাহলে কোনটা আসবে? আমাদের অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, এবার আসি পরবর্তী রুলে। দেখেন, একই সেন্টেন্সে যদি একাধিক প্রোনাউন আসে তখন আমাদের সিকোয়েন্সটা কেমন হবে? একই সেন্টেন্সে একাধিক প্রোনাউন আসলে তখন আমাদের 3টা জিনিস লাগবে। আমাদের পার্সন সম্পর্কে জানতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলা? আমি, আমরা, এবং আমি আমরা যতগুলো কেস আছে, সেটা যতগুলো প্রোনাউন আছে সেগুলো কি হবে? ফার্স্ট পার্সন। আমি, আমরা, তাহলে আই, উই, মি, আস, এগুলো কি হবে? ফার্স্ট পার্সন। ঠিক আছে? সেকেন্ড পার্সন হবে তুমি, তোমরা, ইউ, ইউ। ঠিক আছে? ইউ দিয়ে যতগুলো ইউ এর যতগুলো প্রোনাউন আছে, সে যে কেজি হোক, সাবজেক্টিভ বা অবজেক্টিভ, সবগুলোই হবে সেকেন্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন গেল, সেকেন্ড পার্সন হলো, থার্ড পার্সন হচ্ছে সে, তাহারা। সে, তারা দিয়ে যতগুলো আছে প্রোনাউন, সবগুলোই কি হবে? আমাদের থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন আমি, আমরা, সেকেন্ড পার্সন তুমি, তোমরা, থার্ড পার্সন সে, তারা। ঠিক আছে? আচ্ছা, যখন একাধিক প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসে তখন তারা নিয়ম মেনে চলে। কি বলা হলো? 231, তাই না? এই 231 দিয়ে আসলে কি বোঝায়? এইটা হবে সেকেন্ড পার্সন। ঠিক আছে? সেকেন্ড পার্সন। এটা কি 3, তার মানে এটা হচ্ছে থার্ড পার্সন, আর এটা হবে ফার্স্ট পার্সন। হ্যাঁ, তাহলে এই প্রোনাউন, একাধিক প্রোনাউন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই 3 পার্সনের প্রোনাউন যদি আসে তাহলে সিকোয়েন্সটা কেমন হবে? আগে সেকেন্ড পার্সন হবে, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, তাই না? আচ্ছা, যেমন মনে রাখবেন ইউ, দে, and me are going to market. এখন দেখেন এখানে ইউ সেকেন্ড পার্সন, টু, দে তারা বলছিলাম থার্ড পার্সন, মি ফার্স্ট পার্সন। ঠিক আছে? আর গোয়িং টু মার্কেট, সেন্টেন্সটা ঠিক আছে না? একাধিক প্রোনাউন যখন বাক্যে ব্যবহার করা হবে তখন 231 নিয়মটি মানবে। এটা 231 নিয়ম মানছে, বাট একটা সমস্যা আছে। সমস্যাটা কি বলুন তো?
মি, মিটা কোন কেস? আমরা জানি এটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে, ইউ, দে অ্যান্ড মি, এটা এই সেন্টেন্সের কি, এরা সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টিভ কেস হওয়ার কথা না? তাহলে মি না হয়ে কোনটা হবে? মি এর সাবজেক্টিভ কেস কোনটা? আই। ঠিক আছে, আমি এটা দেখাতে চাইছি। তাহলে ইউ, দে অ্যান্ড আই আর গোয়িং টু মার্কেট। এবং মনে রাখবেন এই ভার্বটা সবসময় এখানে কি আসবে? প্লুরাল আসবে। সাবজেক্ট যখন একাধিক হয় তখন ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে, প্লুরাল ভার্ব তো একটু আগেও বলছিলাম। তাহলে কি হবে? 231 নিয়ম মানবে কখন? যখন একাধিক প্রোনাউন সাবজেক্ট হিসেবে আসবে তখন তারা 231 এই নিয়ম মানবে। এখন এই নিয়মের আবার বিরোধিতা আছে। সবসময় এই নিয়ম মানে না। কখন মেনে চলে না এই নিয়মটা? যখন এই সেন্টেন্সটা দ্বারা যখন কোনো দোষ বোঝায়। ঠিক আছে, দোষ বোঝায়। যেমন ইউ, দে অ্যান্ড আই আর রেসপন্সিবল ফর ইট। যখন আমি যদি বলি সেন্টেন্সটা একটু ঘোরায় লিখি, আর রেসপন্সিবল, আর রেসপন্সিবল ফর ইট। দেখেন, তুমি, তারা এবং আমি এটার জন্য কি দায়ী। এখানে কি এরা দোষী সাব্যস্ত না? দোষ বোঝাচ্ছে না এদের একটা? যদি দোষ বোঝায় তখন এই নিয়মটা 231 না হয়ে তখন এই নিয়মটা আসবে আমাদের কত? 123। মানে আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। সিকোয়েন্সটা সিরিয়ালি থাকবে। কখন? যখন ওই সেন্টেন্সটা দ্বারা দোষ বোঝাবে। ঠিক আছে, কি বোঝাইলো? যে তুমি, তারা এবং আমি এটার জন্য দায়ী। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই সেন্টেন্সটা দিয়ে এরা দোষী, কোনো একটা ব্লেম, তাই না? এদের একটা দোষ বোঝাচ্ছে, ব্লেম দেওয়া বোঝাচ্ছে। তখন এই সিকোয়েন্সটা কি হবে? 123। তার মানে সিরিয়ালেই থাকবে। আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন সিরিয়ালে আসবে। ঠিক আছে, দোষ বোঝাইলে এই নিয়মটা মানে না। তাহলে কি হবে? এটা আই, ইউ অ্যান্ড দে, you and they are responsible for it. ঠিক আছে, আচ্ছা। তাহলে কি শিখলাম? একাধিক প্রোনাউন সাবজেক্ট হিসেবে আসলে তারা কি নিয়ম মেনে চলে? 231। মানে আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। কিন্তু এই নিয়ম কখন ব্রেক করবে এরা? যদি এদের এই সেন্টেন্সটা দ্বারা দোষ বোঝায়, তাই না? তখন হবে কত? সিরিয়ালি, মানে 1 2 3। ওকে, এবার আসেন আমরা জানি লেট। লেট কিন্তু একটি ভার্ব। লেট কি? একটা ভার্ব। যেহেতু লেট ভার্ব, তাহলে লেটের পরে যদি কখনো প্রোনাউন আসে তখন সেটা কি প্রোনাউন হবে? অবজেক্টিভ প্রোনাউন হবে। ঠিক আছে, তাহলে লেটের পর প্রোনাউন আসলে অবজেক্টিভ ফর্ম হয়। অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ প্রোনাউন বসে। কি হলো? লেটের পরে যদি প্রোনাউন আসে তাহলে সেটা কি হবে? তার অবজেক্টিভ ফর্ম হবে। এক্সাম্পল করেন, লেট হিম অ্যান্ড আই, লেট হিম অ্যান্ড আই গো। দেখেন, লেট হিম অ্যান্ড আই গো। হিম এটা অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। আই কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন ছিল, তাই না? আই সাবজেক্টিভ প্রোনাউন না, কারণ আইকে আমরা কিভাবে ব্যবহার করি? সাবজেক্ট হিসাবে। তাহলে এখানে আমি ভুল লিখছি। লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন এটা এবং এইটা দুটোই কি হবে? অবজেক্টিভ প্রোনাউন হবে। তাহলে এখানে আই না হয়ে কি হবে? লেট হিম অ্যান্ড মি গো। মনে হচ্ছিল যেন আইটাই সঠিক। নেভার, এটা মনে রাখবেন, লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন হবে। ক্লিয়ার? তাহলে লেট হিম অ্যান্ড মি গো, তাকে এবং আমাকে যেতে দেওয়া হোক। ঠিক আছে, আচ্ছা। তাহলে লেট যেহেতু ভার্ব, লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন বসবে। আচ্ছা, এইবার এইগুলোই ছিল মূলত আমাদের পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। ঠিক আছে, সেন্টেন্সে পার্সোনাল প্রোনাউন এইভাবেই ব্যবহার করা হয়। আচ্ছা,
তারপরে দেখেন রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক বলছি কি, যে এই প্রোনাউনগুলো যদি কখনো নাউনের পূর্বে ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। জাস্ট এইটুকুই। আর এই সেলফ যুক্ত থাকলেই মনে রাখবেন রিফ্লেক্সিভ। হ্যাঁ, সেলফ থাকলে রিফ্লেক্সিভ। তাহলে রিফ্লেক্সিভ দেখানো লাগবে না, আপনারা একটা পারবেন। আর পার্সোনাল প্রোনাউনটাও পারবেন। এখন আসে এই যে আমাদের আরেকটা দেখাই রিলেটিভ প্রোনাউনটা। দেখেন রিলেটিভ প্রোনাউন দেখাই। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি, যে বাক্যে যখন দুইটা ক্লজকে সংযুক্ত বোঝায়, তাই না, সেটা হবে রিলেটিভ প্রোনাউন। কি কি আছে এখানে, ডাব্লিউএইচ কোশ্চেনেই আছে, তার সঙ্গে কি আছে, দ্যাট, হোয়াট এভার, হুইচ এভার, তাই না, এগুলো। আচ্ছা আসেন রিলেটিভ প্রোনাউনের ভিতর যেগুলো আসে বেশি, হু, হুম, হুইচ, আরটা হচ্ছে দ্যাট। এই কয়টাই আলটিমেটলি আমাদের বেশি আসে। আরেকটা দেওয়া যায় হুজটা, হুজ। ঠিক আছে, এই হু হুম ব্যক্তির ক্ষেত্রে বসে, হু হুম ব্যক্তির ক্ষেত্রে হু হুম বসে। দ্যাটটাও ব্যবহার করা হয়, সেটা একটু আবার আলাদা, তথ্যের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়। হু বসবে কখন, মনে রাখবেন যে এই হু আর হুমের সেন্টেন্স দেখে ব্যবহার করাটা খুব জটিল হয়ে যায়। আজকে খুব শর্টকাটে দেখায় দেবো, দুইটা জিনিস দেখায় দেবো। এই হু আর হুমের ব্যবহার কখনো আপনাদের ভুল হবে না সেন্টেন্স দেখে। দেখবেন হু হুম দুটোই হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বসে। হুম হচ্ছে সাবজেক্ট ও ভার্ব সমান থাকলে, সাবজেক্ট ও ভার্ব সমান সংখ্যক, সাবজেক্ট ও ভার্ব সমান সংখ্যক থাকলে। আর এখানে সাবজেক্ট ও ভার্বের পার্থক্য থাকলে হবে হুম। হুটা কি হবে, সেন্টেন্সে যদি সাবজেক্ট আর ভার্ব সমান সংখ্যক থাকে, যে কয়টা সাবজেক্ট আছে ঠিক সেই কয়টা ভার্ব যদি থাকে, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, হুম। ঠিক আছে, আর যদি সাবজেক্ট কম থাকে তখন কি বসবে, হু। সাবজেক্ট কম থাকলে হু বসবে। কারণ এখানে দেখেন আমরা হুমটা সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহার করি, হুম কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় না। তাহলে সাবজেক্ট আর ভার্ব সমান থাকলে সেই সেন্টেন্সে কি আসবে, অবজেক্ট হিসেবে হুম ব্যবহার করব। আর যদি কখনো সাবজেক্ট কম থেকে যায় তখন সেখানে সাবজেক্ট প্রয়োজন, তা আমরা কাকে ব্যবহার করব, হোকে। এইটা অনেক কোশ্চেন আসে। একটা এক্সাম্পল দেখাই, যদি আমি লিখি আই নো দ্য ম্যান ড্যাশ কলস ইউ। ভালো করে খেয়াল করবেন, আই নো দ্য ম্যান ড্যাশ কলস ইউ। এখানে অপশনে থাকবে আপনার, এতে থাকবে হু, বিতে থাকলো হোম, সে সঙ্গে আরো থাকলো সিডিতে অন্যান্য অপশন থাকলো, হুইচ, হোয়াট, যাই থাকলো না কেন দেখার দরকার নেই। এখন দেখেন এই যে আই নো দ্য ম্যান কলস ইউ, আইটা কি সেন্টেন্সের একটা সাবজেক্ট, নোটা ভার্ব, এবং যে ভার্বই থাকুক, অক্সিলারি ভার্ব থাকুক, প্রিন্সিপাল ভার্ব থাকুক, যত ভার্ব থাকবে সবগুলোকে আপনি মার্ক করবেন। তাহলে সাবজেক্ট ভার্ব, এইখানে দ্য ম্যানটা অবজেক্ট, সো এটা কাউন্টেবল না। আমরা কি করব, কোনটা, এটা ভার্ব আছে, এটা কিন্তু আবার অবজেক্ট। তাহলে দেখেন সাবজেক্ট একটা আছে, ভার্ব কয়টা আছে, দুইটা। তাহলে আমাদের কি কম আছে, একটা সাবজেক্ট কম আছে। ঠিক আছে, দেখেন সাবজেক্ট আর ভার্ব সমান থাকলে কি দেব, হুম। এখানে কি সাবজেক্ট ভার্ব সমান আছে, না, তাহলে এখানে আসবে অবভিয়াসলি কি, হু। আমাদের এই হবে আনসার। বুঝতে পারছেন, তাহলে কি হবে, হু আর হুমের ব্যবহারটা ক্লিয়ার হয়ে গেল। সাবজেক্ট যদি কম থাকে তাহলে হু ব্যবহার করব, আর সাবজেক্ট ভার্ব সমান থাকলে হুম ব্যবহার করব। একদম শর্টকাটে এটা আপনারা কি করতে পারবেন। আচ্ছা আর একটা সেন্টেন্স দেখাই, আগেরটাই দেখাই।
দেখেন, আই নো দ্য ম্যান ড্যাশ ইউ কল ইজ মাই ব্রাদার, তাই না? এখানে খেয়াল রাখবেন সাবজেক্ট ভার্ব, দ্য ম্যানটা কি অবজেক্ট, ইউ কল এইখানে দেখেন ইউ কল ও সাবজেক্ট, এটা কিন্তু ভার্ব, সাবজেক্ট ভার্ব, আবার একটা ভার্ব আছে, ঠিক আছে না? মাই ব্রাদার এটা কিন্তু ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, তাহলে মাই ব্রাদার কি অবজেক্ট, এখানে কিন্তু আসবে না, সাবজেক্ট হিসাবে ধরা যাবে না এটাকে, ঠিক আছে? এটা অবজেক্ট, তাহলে দ্য ম্যান মাই ব্রাদার অবজেক্ট। এখানে দেখেন সাবজেক্ট আছে একটা, ভার্ব আছে একটা, এখানে সাবজেক্ট একটা, ভার্ব আছে একটা, ভার্ব আর একটা বেশি আছে, তাহলে সাবজেক্ট কম, তাহলে কি হবে? আই নো দ্য ম্যান হু, এখানে আসবে তাহলে কি হু, যেহেতু সাবজেক্ট কম আছে একটা, তাহলে হু ইউ কল ইজ মাই ব্রাদার, আমি মানুষটি যাকে তুমি ডেকেছিলে আমি তাকে চিনি, যে আমার কি ইজ মাই ব্রাদার, যে আমার ভাই, তুমি যাকে ডেকেছিলে আমি তাকে চিনি, সেই মানুষটাকে আমি চিনি, যে আছে আমার ভাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাবজেক্ট ভার্ব যদি সমান থাকে, সাবজেক্ট আর ভার্ব সমান থাকলে হুম, আদারওয়াইজ উই ক্যান ইউজ হুম, তাহলে হু আর হুমের ব্যবহারটা শিখলাম। আচ্ছা দেখেন, I know the man dash you want, এখানে খেয়াল করেন সাবজেক্ট একটা, ভার্ব একটা, সাবজেক্ট একটা, ভার্ব একটা। I know the man dash you want, আমি মানুষটিকে চিনি তুমি যাকে চাও, যাকে এখানে অবজেক্ট, তো দেখেন সাবজেক্ট ভার্ব সমান সংখ্যক সাবজেক্ট আর ভার্ব আছে, তাহলে এখানে কি হবে? আমাদের হোম বসবে। ওকে, আচ্ছা, সাবজেক্ট ভার্ব সমান থাকলে হোম। এবার দেখবেন হুইচ, হুইচ হচ্ছে বস্তু, ইতর প্রাণী, বস্তু ইতর প্রাণী, ছোট শিশুর ক্ষেত্রে বসে। হুইচ হবে কোন ক্ষেত্রে? বস্তু বুঝাইলে, ইতর প্রাণী হইলে, ছোট শিশুর ক্ষেত্রে হবে আমাদের কি মনে রাখবেন, তাহলে বস্তু, ইতর প্রাণী, ছোট শিশুর ক্ষেত্রে হুইচ বসবে, ঠিক আছে? মনে করেন যদি আমি একটা এক্সাম্পল লিখি, দিস ইজ দ্য rat dash is CUGHT caught by the cat, দেখেন দিস ইজ দ্য rat dash is caught by the rat, আপনার অপশনে থাকবে হু, হুম, হুইচ, হুজ, কোনটা আসবে? হ্যাঁ দেখেন দ্য rat কি ইতর প্রাণী না, ইঁদুর ইতর প্রাণী, সেই ক্ষেত্রে তাহলে এখানে কি আসবে? হুইচ, ঠিক আছে? আপনার অপশনে থাকবে হুইচ, হট, হোম, হুজ, হোম, হুজ এটা তো ব্যক্তির ক্ষেত্রে বসে, ঠিক আছে? তাহলে ইতর প্রাণী হইলে হুইচ ব্যবহার করা হবে, বস্তু বুঝাইলেও হুইচ ব্যবহার করা হবে, ছোট শিশুর ক্ষেত্রেও হুইচ ব্যবহার করা যাবে, তাহলে এইগুলোর ক্ষেত্রে কি বসবে? হুইচ, মনে রাখবেন হুইচ গেল। এবার দ্যাটেরটা সাধারণত তথ্যের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়, তথ্যের ক্ষেত্রে দ্যাট, কি বললাম? তথ্যের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়, তথ্যের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হয়, ঠিক আছে? তথ্যের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করে, কোনো সেন্টেন্স যদি আপনাকে একটা মেসেজ দেয়, ঠিক না, যদি কোনো সেন্টেন্স দ্বারা আপনাকে একটা মেসেজ দেয়, তাহলে সেই জায়গায় কোনটা ব্যবহার করব আমরা? দ্যাট। আপনারা জানেন বর্তমানে এই কোপা আমেরিকা নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের ভিতর একটা কি চলছে, ঝামেলা চলছে, তাই না? এখন দেখেন একটা এক্সাম্পল লিখি, দ্যাট মেসি দেবো না নেইমার দেবো, আমি তো কনফিউশনে পড়ে গেলাম, মেসি দিই। দেখেন দ্যাট মেসি ইজ এ গুড প্লেয়ার,
is known to all. ড্যাশ মেসি ইজ এ গুড প্লেয়ার ইজ নোন টু অল। এখানে কি বসবে দেখেন, এইটা বাদ দেন আপনি, মেসি ইজ এ গুড প্লেয়ার, এটা আপনাকে কি দিচ্ছে, আগে একটা মেসেজ দিচ্ছে যে মেসি একজন ভালো প্লেয়ার, তাই না? নোন টু ইজ নোন টু অল, সবার কাছে পরিচিত, তাহলে কি আসবে, এই যে একটা তথ্য দিচ্ছে, যেহেতু তথ্য সেহেতু এখানে কি হবে, দ্যাট। ঠিক আছে, দ্যাট মেসি ইজ এ গুড প্লেয়ার ইজ নোন টু অল, এরকম। তাহলে তথ্যের ক্ষেত্রে কি ব্যবহার করবেন, দ্যাট। এবার আসেন হুজ। হুজটাও কি হবে, হুজটা সাধারণত কি বোঝায়, আপনার মালিকানা অর্থে। হুজ বসে কোন ক্ষেত্রে, মালিকানা অর্থে। ঠিক আছে, মনে করেন উই আর লিভিং, we are living we are living in such a building, building, we are living in such a building dash owner is a bad guy. We are living in such a building dash owner is a bad guy. কি বল লিখলাম, যে আমরা এমন একটা বিল্ডিং এ বাস করি যার মালিক খারাপ ব্যক্তি, তাই না? আচ্ছা, এখন দেখেন এই জায়গায় তাহলে কি বসবে, এখানে হুজের ব্যবহারটা আমি বললাম কি, যে মালিকানা অর্থে, সাধারণত মালিকানা বা যার অর্থে ব্যবহার করা হয়, মালিকানা বা যার অর্থে। তাহলে এখানে কি হবে, হুজ হবে। কারণ কি, এই যে বিল্ডিং একজন মালিকানা বোঝাচ্ছে না, তাহলে কি হবে ক্ষেত্রে, হুজ। এই ছিল আপনার প্রোনাউনের ব্যবহার। সাধারণত আমি কয়টা দেখলাম, আমরা দুইটা, রিলেটিভ প্রোনাউন আর সেই সঙ্গে দেখলাম পার্সোনাল প্রোনাউন। রিফ্লেক্সিভ তো সবাই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, কারণ সেলফযুক্ত থাকলেই এটা। আর বাকি যেটা আছে আপনার ডিস্ট্রিবিউটিভ, ইনডেফিনাইট, এগুলোর ব্যবহার আমি পরবর্তী ক্লাসে দেব। আসলে ক্লাস নিলে না অনেক কষ্ট হয়, মনে হয় যেন কি জানি, আসলে এই ক্যামেরার সামনে মনে করেন যে কি এটা ফলস ক্লাস, মনে হয় কিসের সামনে ক্লাস নিচ্ছে, স্টুডেন্টস নাই। কোচিংয়ে তো মনে করেন অনেক স্টুডেন্টস থাকে, তাদের সাথে কমিউনিকেট করাটা সহজ হয়, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা এটা আসলে খুব কষ্টকর, নিজেকে খুব লোনলি লাগে, অসহায় মনে হয়, কোনো রেসপন্স পায় না, তারপর আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, তাহলে কি জন্য ক্লাস নেব, ক্লাস নেব না। ভালো থাকবেন সবাই, পরবর্তী ক্লাসে রিলেটিভ প্রোনাউন বাদে এই যে ইন্টারোগেটিভ, ইনডেফিনাইট, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, আরেকটা ছিল রেসিপ্রোকাল, এই ক্লাসটা পরবর্তীতে দেখানো হবে। ঠিক আছে, ওকে।